স্যার, আমি অয়ন ভাইকে পার্কিং থেকে বের হতে দেখেছি গতকাল সকালে। প্রাপ্তির কথাটা শেষ হবার সাথে সাথে মোতালেব জোর গলায় বলল, শুনলো তো সাকাওয়াত, ও ছাড়া আমার শখের মোটরসাইকেলটার এমন হাল কেউই করবে না। ও আসলে আমার ওপর ক্ষোভ মিটিয়েছে। আমি তাকে ক্লাস করতে দিইনি, বেয়াদবির জন্য তার অ্যাটেন্ডেন্স কেটে দিয়েছি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছি। সাখাওয়াত অয়নের দিকে চাইল। অয়ন এখনো নির্বিকার, তার মুখে গ্লানি ভয় কিছুই পরিলক্ষিত হলো না, বরং হাত জোর পিছনে নিয়ে বুক টান টান করে দাঁড়িয়ে আছে। সাখাওয়াত দীর্ঘশ্বাস ফেলল, অয়নের উদ্দেশ্যে শুধালো। স্যার কি ঠিক বলেছে অয়ন? অয়ন নম্র স্বরে বলল, স্যার, কিছু অংশ ঠিক বলছে, কিছু অংশ ভুল। হ্যাঁ, উনি আমাকে মাত্র 3 মিনিটের লেটের জন্য ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমার দোষ শুধু এতটুকু ছিল, আমি পেছনে দরজা থেকে ঢোকার চেষ্টা করেছিলাম। স্যারের পছন্দ হয়নি। স্যারের ধারণা আমি স্যারের সাথে তর্ক করেছি, কারণ আমার মনে হয়েছে 3 মিনিট লেটটা স্যার চাইলে কনসিডার করতে পারেন। স্যারের আমার কথা পছন্দ হয়নি, সেজন্য আমাকে তিনি সেমিস্টার আগেই ফেল করে দিয়েছেন। কিন্তু এসবের জন্য আমি কখনোই তার মোটরসাইকেলে ক্ষতি করিনি। পার্কিংয়ে আমার বাইকও থাকে, আমি সেটাকে গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলাম। একটা তেলাপোকা আমার বাইকের চাকা ফাটিয়ে ফেলেছে। মোতালেব সাথে সাথে ক্ষিপ্র স্বরে বললেন, শুনেছ কথা, তেলাপোকা কি চাকা ফোটাতে পারে? ও মিথ্যা বলছে। স্যার, আমি মিথ্যে বলছি না। আর আপনি মেয়েকে জিজ্ঞেস করতে পারেন আমাকে কি মোটরসাইকেলে ধরতে বা ভাঙতে দেখেছে কিনা। সে আমাকে শুধু পার্কিং থেকে বের হতে দেখেছে। বাইকটা একার পক্ষে বের করা সম্ভব হয়নি বলে আমি ওটাকে ওখানে রেখে বের হয়েছিলাম। তখন ওর সাথে ধাক্কা লাগে। আপনি সিসিটিভি দেখতে পারেন স্যার। সাখাওয়াত প্রাপ্তির দিকে চাইলে সে দৃঢ় স্বরে বলল, আমি পার্কিং থেকে কিছু ভাঙার শব্দ পেয়েই ওইদিকে গিয়েছিলাম, তখন আমি ওনাকে দেখেছি। হ্যাঁ, আমি তাদের কিছু করতে দেখিনি, কিন্তু যে শব্দ হয়েছে তাতে আমি শিওর উনি ভাঙচুর করেছিলেন। পার্কিংয়ের অন্য কোনো যানের তো ক্ষতি হয়নি মোতালেব স্যারের মোটরসাইকেল বাদে, তাহলে তো আর সন্দেহের জায়গা থাকে না। প্রাপ্তির কথায় অয়নের চোয়াল শক্ত হলো। অয়ন তখন শান্ত স্বরে বলল, কোথাও ভুল হচ্ছে স্যার, আমি এমন কিছু করিনি। এখন শুধু একজনের মুখের কথায় আমাকে শাস্তি দেওয়া হবে যেখানে কোনো প্রমাণ নেই। সে আমাকে স্বচক্ষে কিছু করতেও দেখেনি। আর স্যার তো আমাকে অপছন্দ করেন, কারণ একবার আমার ভুলের জন্য স্যারের পায়ে প্লাস্টার দেওয়া হয়েছিল। নয়তো স্যার শুধু 3 মিনিটের জন্য তিনি আমাকে 4 ক্রেডিটের কোর্সে কেন ফেল করাবেন? আমি আবারও বলছি, প্লিজ সিসিটিভি চেক করুন। মোতালেব রেগে গেলেন, গম্ভীর স্বরে বললেন, এই ছেলে, কি বলছো? আদৌ বুঝছো তুমি? স্যার, এই ভার্সিটিতে 1000-5 ছাত্রছাত্রী, প্রায় 100-এর উপরে মানুষ পার্কিং এর কাছে যাওয়া আসা করে। আমাকে কেন আপনার দোষী মনে হলো? আর চাক্ষুষ প্রমাণও নেই। আমার ভাগ্নি মিথ্যা বলবে নাকি? ছি, এই মেয়ে আপনার রিলেটিভ? এবার সাখাওয়াত শান্ত স্বরে বলল, আচ্ছা, আমরা কেন না সিসিটিভি চেক করি, তাহলেই তো বিষয়টা পরিষ্কার হচ্ছে। অয়নের ঠোঁটে হালকা হাসি দেখা গেল, যা কেউ না দেখলেও প্রাপ্তি ঠিকই দেখলো। পিয়নকে বলে কিছুক্ষণের মধ্যে সিসিটিভির ফুটেজ জানানো হলো। সময় অনুযায়ী ফাইল অন করা হলো। একটা ফুটেজে দেখা গেল অয়ন সত্যি তার বাইকটাকে ঠেলছে, সাথে নুহাস আছে। ওই সময় লালবানুর পেছনের অংশটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ বাদে অয়ন বেরিয়ে গেল, কিন্তু লালবানুর কাছেও সে যায়নি। প্রাপ্তি নিজেও অবাক। সে একবার অয়নের দিকে তাকাতেই অয়নের ফিচেল হাসিটা দেখলো। অর্থাৎ এই ফুটেজের সাথে অয়ন কিছু একটা করেছে। সাক্ষাৎ এবার ভিডিও বন্ধ করে বলল, স্যার, অয়ন তো ঠিক বলছে স্যার, ও তো কিছু করেনি। মানে কি ও কিছুই করেনি? তাহলে কি ভূতে আমার মোটরসাইকেলের এমন দশা করেছে? ভূত তাহলে পাষণ্ডের মতন আমার মোটরসাইকেলকে ক্ষতবিক্ষত করেছে, এটাই বলতে চাও? সাক্ষাৎ দীর্ঘশ্বাস ফেলল। মোতালেব অনেক সিনিয়র শিক্ষক, সে তার জুনিয়র, তাই কিছু বলতেও পারছে না। খুব শান্ত স্বরে বলল, স্যার, আপনি ভাবুক হচ্ছেন। আসলেই তো অয়নের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আপনার শান্তির জন্য আমি ওকে ওয়ার্নিং দিচ্ছি। এরপর সে এমন কিছু করলে তাকে আমি 6 মাসের জন্য রেস্ট্রিকেট করব স্যার। মোতালেব সাহেব প্রসন্ন হলেন না, রেগে মেগে সাক্ষাতের রুম ছাড়লেন। প্রাপ্তিও দাঁড়িয়ে থাকলো না। শুধু যাবার সময় অয়ন ফিসফিসিয়ে বলল, আপনার মাথায় ব্রেনই আছে তেলাপোকা। ভূষিত তোমার আর তোমার মামার মাথায়। প্রাপ্তির চোয়াল শক্ত হলো। শুধু কঠিন দৃষ্টি বিনিময় ছাড়া কিছুই করতে পারল না সে। অয়ন যাবার অনুমতি চাইলে সাক্ষাৎ ইসলামের মুখখানা শক্ত হলো। গম্ভীর স্বরে বলল, দাঁড়াও অয়ন, তোমার সাথে আমার কিছু কথা আছে। অয়ন চুপ করে দাঁড়িয়ে রইল। সাক্ষাৎ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর স্বরে বললেন, তোমার বাবা ফোন করেছিলেন আমাকে। তুমি তো জানো আমরা কলেজ লাইফের বন্ধু, তাই সে বন্ধুর কাছে তার 2 ছেলের পড়াশোনার অবস্থা জানতে চাইলেন। আমি তাকে সত্যিটা বলতে তিনি হতাশ হলেন। যেখানে এক ছেলে ক্লাসের টপার, একজন যোগ্য সিআর,
শিক্ষকরা তার প্রশংসা করতে পিছুপা হন না। সেখানে আরেক ছেলে একটা লুজার। অয়নের চোয়াল শক্ত হয়ে গেল, তার মুখ থেকে কোনো কথা বের হলো না। সাখাওয়াত আবারও গম্ভীর স্বরে বলল, তোমার বাবা বলেছে তোমাকে যেন আমি একটু কেয়ার করি, অথচ আজকেই এমন একটা কমপ্লেন। আবরারের চেয়ে তুমি কম কিচ্ছু নও, আমিও জানি, কিন্তু জীবনটাকে এভাবে নষ্ট করার কি মানে? আবরারের সিজিপিএ যেখানে 3.78, সেখানে তোমারটা 2.56। আমি তোমার জায়গায় হলে অন্তত লজ্জার খাতিরেই সিরিয়াস হতাম। অয়ন এখনো চুপ। সাখাওয়াত দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর বলল, তুমি আমার জন্য একটা কাজ করবে, এটা তোমার পানিশমেন্টও বলতে পারো। নেক্সট উইক একটা ইভেন্ট হবে, আমি চাই ইভেন্টটা তুমি অর্গানাইজ করবে। সেমিনার, প্রেজেন্টেশন এবং কেস স্টাডি সব কিছু আয়োজনের দায়িত্ব তোমার। তুমি একটা টিম লিড করবে। তুমি এখন 3rd ইয়ারে, সো তোমার ইয়ার, তার জুনিয়র 2 ইয়ার সবার সাহায্য নেবে, কিন্তু দায়বদ্ধতা তোমার। মনে রেখো, এই সেমিনারে প্রাক্তনরাও আসবে, সো ইনভাইটাই যেন কমতি না থাকে। অয়ন কিছুটা বিরক্ত হলো, ভদ্রভাবে বলল, স্যার, আমি এতটা এক্সপার্ট নই এসবে। আমার মনে হয় আমাদের যোগ্য সিআর এটাকে ভালো হ্যান্ডেল করতে পারবে। শিখবে, পানিশমেন্ট তো শেখার জন্যই দেয়া হয় অয়ন। অয়ন আর কথা বাড়ানোর সুযোগ পেল না। বাধ্য একটা উটকো ঝামেলা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে হলো ডিপার্টমেন্ট হেড সাখাওয়াতের রুম থেকে। বের হবার সময় মন মস্তিষ্কে প্রাপ্তির প্রতি ক্ষোভখানাও ভুলল না। এই সব কিছু প্রাপ্তির জন্য নিশ্চয় এখন আরিফুল শিকদারের কাছেও লাল বানুর ইজ্জত হরণের কথা চলে যাবে। ফলে অয়ন রাগে সজোরে দেয়ালে একটা ঘুষি মারল, কিন্তু রাগ কমল না। তাই মনে মনে স্থির করল, তেলাপোকা, আমার একটা সপ্তাহ বরবাদ করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। ইভেন্টে ভলেন্টিয়ার লিস্ট বের করা হয়েছে। সকালবেলায় প্রথম বর্ষে সিআর দিয়ে গেছে লিস্টটা না দেখে শিহাবের দিকে ছুড়ে মারল অয়ন। একরাশ অব্যক্ত বিরক্তি নিয়ে বলল, চেক করো তো তেলাপোকা, এই লিস্টে আছে কিনা। শিহাব সূক্ষ্ম নয়নে এক একটা নাম দেখলো না। প্রাপ্তি মজুমদার নামটি কোথা পেল না। শান্ত স্বরে বলল, না, নেই। সেকেন্ড ইয়ার জানাইনি ওদের? আমি যে বলেছিলাম প্রত্যেকটা ফার্স্ট ইয়ারে জয়েন করতে। পলাশ তখন বলল, বলেছে হয়তো, শোনেনি, এমনকি স্বাভাবিকও নয়। পলাশের কথায় অয়ন উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে বলল, চল। নুহাস অবাক স্বরে শুধালো, কোথায়? জুনিয়রদের ক্লাসে, এখন তো ব্রেক চলছে, একটু ঘুরে দিয়ে আসে। সিরিয়াসলি? নুহাসের মুখে অকৃত্রিম বিস্ময়। অয়ন আজ অব্দি কখনো জুনিয়রদের রুমে যায়নি, কখনো কোনো জুনিয়রকে ডাকেওনি নিজের কাছে। র্যাক জিনিসটা গ্রুপের অন্যরা দিলেও সে এড়িয়ে গেছে, অথচ আজ নিজে জুনিয়রদের কাছে যাবে। নুহাস তাকে বোঝানোর জন্য বলল, আমি সেকেন্ড ইয়ারের সাথে কথা বলছি, ওরা জানিয়ে দিবে যেন আজকের মিটিংয়ে পুরো ক্লাস থাকে। হুম, আমার তো পুরো ক্লাসের দরকার নেই, শুধু একটা তেলাপোকাকে দরকার, তাই আমি নিজেই যাব। আচ্ছা, তেলাপোকা ক্লাসে কেমন, মানে পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স, ভাইস? শিহাব উত্তরে বলল, শুনেছি পড়াশোনা করে নাকি খুব, যদিও এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু ফার্স্ট ইয়ারের সিআর বলল বেশ অ্যাক্টিভ থাকে ক্লাসে। অয়ন বাঁকা হাসলো, দুহাত দিয়ে কপালের উপরে থাকা চুলগুলো টেনে পিছনে নিল, তারপর বলল, তেলাপোকা এবার ফাঁদে পড়বে। প্রাপ্তির সামনে মোটা বই লাইব্রেরি থেকে মাত্র নিয়ে এসেছে। সামনের সপ্তাহ থেকে তাদের ক্লাস টেস্ট শুরু হচ্ছে, তাই পড়াশোনার কোনো কমতি রাখবে না সে। মামার বাসায় অবস্থাটা কেমন থমথমে। সাখাওয়াত স্যারের রুমে সে ঘটনার পর থেকে মোতালেব সাহেবের মনটা ভালো নয়। অয়ন নামক ছেলেটিকে শাস্তি না দিতে পারার রাগ তাকে ঘুমাতে দেয় না। রাতে লালবানুকে তিনি অসুস্থ করে নিয়ে এসেছেন। প্রায় 12,000 খরচ গেছে। এত বেশি টাকা পুরনো একটা মোটরসাইকেলের উপর খরচ করা হয়েছে বলে নিহার বেগমের মন প্রসন্ন নয়, কিন্তু বুদ্ধিমতী মহিলা এ নিয়ে চিৎকার চেঁচামেচি করেননি। তবে তিনি উঠতে বসতে সংসারের খরচা নিয়ে কথা বলেন। মূলত একজন বাড়তি মানুষকে এতগুলো দিন খাওয়াতে হচ্ছে, এই ব্যাপারটা তার সহ্য হচ্ছে না। প্রাপ্তি নিঃশ্বাস ফেললেও তার তীব্র আপত্তি। এই তো গতকালের কথা, প্রাপ্তি রাত জেগে পড়ছিল। ঘড়ির কাঁটা তখন 3টার কাঁটায়। মমো ঘুমে কাদা। এই মেয়ের কাজ প্রেম করা, খাওয়ার, ঘুমানো। যথারীতি সে প্রেম করার কার্য শেষে এখন ঘোড়া বেচে ঘুম, কিন্তু প্রাপ্তির তো ঘুমালে হবে না। রাত জেগে নোট বানানোর কাজে অভ্যাস তার। সে যখন লাইটটা জ্বালিয়ে পড়ছিল ঠিক তখনই ঘরে প্রবেশ করে নিহার বেগম। শীতল স্বরে বললেন, প্রাপ্তি, কাল সকালে উঠতে হবে, এখন ঘুমিয়ে যাও। বলেই লাইট অফ করে চলে গেলেন। প্রাপ্তির রাগ হলো খুব। বেশি রাগ হলে নিজের বাবার উপর। আজ সে মেয়েদের প্রতি উদাসীন না হলে অপমান সহ্য করার মানে হয় না। মামাকে বর্তমান হলে ওঠার কথা বলতে পারছে না, কারণ লোকটা অয়নের কাছে পরাজিত হয়ে বেশ আহত।
এখন তার কাছে নর্মাল কথা বলা মানেই পাপ, যেন উল্টাপাল্টা প্রতিক্রিয়া দেখায়। তাই দাঁতে দাঁত চেপে প্রাপ্তি বসে রয়েছে। তার পড়াশোনাগুলো ক্যাম্পাসে শেষ করতে হয় তাকে। সকালে তাড়াতাড়ি চলে আসে ক্লাসে। এখানে এসে পড়ে। রাইসার মনটা খারাপ। একটা বান্ধবী জুটেছে, কিন্তু সে একটা যন্ত্রমানবী। তার কোনো বিষয়ে আগ্রহ নেই। সারাদিন বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রাখে। এই যে ডিপার্টমেন্টের এত বড় একটা ইভেন্ট হবে, মেয়েটার কোনো আগ্রহ নেই। সে নির্বিকার। কতবার রাইসা বলল, চল আমরাও ডেকোরেশনের কাজ করি, আমি ভালো আর্ট করতে পারি। যাও, নাম লেখাও। তুমি লিখবে না? পাগল, ক্লাসের পর অহেতুক কে সময় নষ্ট করবে? আমার সময় নষ্ট করার মতো অত সময় নেই। এত পড়ে কি করবে? এত জেনে কি হবে? মরে গেলে সব শেষ। বলেই গলায় বুড়ো আঙ্গুলে বুলিয়ে জিভ করলো রাইসা। প্রাপ্তি হাসলো স্মিত, তারপর বলল, তাহলে আমার কি করা উচিত? করার কি কাজের অভাব আছে? এমনিই তুমি পড়তে পড়তে শহীদ হচ্ছ। একটু জীবন এনজয় করলে কিছু যায় আসবে না। আমাকে দেখো, জীবনে খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার, তাই কত কষ্ট করে চান্স নিলাম। আমার ইচ্ছে ফুরিয়ে গেছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমি ভাই এখন প্রেম করব। আর পড়াশোনা? কবি বলেছেন, ভার্সিটি হলো এমন জায়গা যেখানে প্রেম আর পড়াশোনা একই সাথে চলে। ব্যাপার দুটো অন্তরঙ্গভাবে জড়িত। আর এমনিতেও এই কোডিং ফোডিং আমার মাথায় ঢোকে না বাবা। স্যাররা আসে বুলেটের মতন পড়িয়ে চলে যান। আমার মাথায় সব প্রজেক্টাইলের মতন মনে হয়। জিজ্ঞেস করলে যে কিডনি ছিনিয়ে নেওয়া লোক দেয়। তা কোন কবি বললো এত জ্ঞানী বাক্য? কবি রাইসা সরকার। রাইসার কথায় হেসে দিল প্রাপ্তি। বইটা বন্ধ করে বলল, আমার জীবনে এত পুলক নেই গো। আমার বাসায় একজন বাংলা সিনেমার খলনায়ক আছেন, আমার চরম শত্রু, আর তার কিছু চেলাপেলা। আমি তাদের দেখিয়ে দিতে চাই আমি পড়াশোনা করে অনেক কিছু হতে পারি। মেয়ে মানে বিয়ে করে সংসার করব তেমনটা জরুরি নয়। তাই আমার এত পুলক নেই। খলনায়কটাকে? প্রাপ্তি রাইসার প্রশ্নের উত্তর দিতে পারল না। তার পূর্বেই গটগট করে একদল ছেলে মেয়ে প্রবেশ করলো। তাদের আসতে দেখে ক্লাসের সব ছেলে মেয়েরা গল্পগুজব ছেড়ে সোজা হয়ে বসলো। প্রাপ্তির সামনের দিকে তাকাতেই কপালে তীব্র ভাঁজ পড়ল। দুই পকেটে হাত দিয়ে নির্লজ্জ হাসি ঠোঁটে অঙ্কিত করে দাঁড়িয়ে আছে সৌম্য যুবক। তার গভীর গাঢ় দৃষ্টি দেখছে প্রাপ্তিকে। প্রাপ্তির মুখ শক্ত হয়ে গেল। দৃষ্টির ধার পারলে চোখের আগুন দিয়ে ভস্য করে দিতই অসভ্য অয়ন নামক পুরুষকে। অয়ন দাঁড়ালো ডাইসের উপর। খুব দায়সারা ভাব তার। মোটা কণ্ঠ ঝংকার তুলল নিস্তব্ধ ক্লাসে। আজ তোমাদের লিস্ট দেখলাম, 60 জনে মাত্র 25 জন জয়েন করেছ। কেন? পাত্তা দিচ্ছ না নাকি? ডিপার্টমেন্টের এত বড় ইভেন্ট, অথচ ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের আগ্রহ নেই। কি লাভ? শুধু ক্লাস করলেই যে তোমরা স্কিলে বস হবে এমন কিছু নয়। শুধু বই পড়ে কেউ আইনস্টাইন হয় না। প্রতিটা প্রাণের মধ্যে উত্তেজনা তৈরি হলো। সদ্য ভার্সিটির এত বড় বড় কথা তাদের মস্তিষ্কে ঢুকছে না। অয়ন এবার শীতল স্বরে বলল, এই ইভেন্টের দায়ভার স্বয়ং ডিপার্টমেন্টের হেড সাগর স্যার আমাকে দিয়েছে। এখন যদি তোমরা জয়েন না করো, আমি স্যারকে তোমাদের লিস্ট দেব। প্রথম বর্ষে কি কালার হতে চাও? ইভেন্টে 5টা সেগমেন্ট আছে, আমি প্রত্যেকজনের নাম চাই প্রতিটা সেগমেন্টে। অয়নের হুমকি কাজে দিল। সুরসুর করে সবাই নাম লেখালো। বাধ্য হয়ে প্রাপ্তিকেও নাম লেখাতে হলো। রাইসা তো খুব আনন্দিত। কেস স্টাডি এবং ব্যাকগ্রাউন্ডের দলে যোগ দিল প্রাপ্তি। মনে মনে হাজারো গালি দিল অয়নকে। পুরো এক সপ্তাহের জন্য তার 4 ঘন্টা জলাঞ্জলি। বিশাল অডিটোরিয়ামে প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি করা হচ্ছে। অয়ন একটা বেঞ্চের উপর বসে আছে। মাথার উপর চলছে 25 বছরের পুরনো ফ্যান। তবুও বিভীষিকাময় গ্রীষ্মের দাপটে অস্থির হয়ে উঠেছে সে। সাদা টি শার্টটা ঘামে গায়ের সাথে লেগে গিয়েছে। সামনে প্রায় 25 জনের মতো প্রথম বর্ষের ছেলে মেয়ে স্টেজে সাজসজ্জার কাজ করছে। এদের মধ্যে প্রাপ্তিও একজন। চোখে মুখে অসীম বিরক্তি। রাইসার জোরের জন্য বাজে জিনিসে তাকে নাম লেখাতে হলো। ক্লাস শেষ হয়ে যাবার পরও এই গরমে বাসায় না যেয়ে তাকে বসে থাকতে হচ্ছে, যা অত্যন্ত বিরক্তিকর। তার খিচিয়ে থাকা মুখখানা দেখে এই জ্বালাময়ী গরমের তেজেও শান্তি লাগছে অয়নের। নুহাস একটা খাতা নিয়ে নিজেকে বাতাস করছে। পকেট ভর্তি চুইংগাম কিনে আনতে বলেছে অয়ন, যার কোনো কারণ তার জানা নেই। বিরক্তি নিয়ে বলল, চল না মামা, ক্যাফে যাই, একটু ঠান্ডা শরবত গলায় ঢালি, নয়তো হলে চল একটু ঘুমাই আসি। এই গরমে এখানে তাল পাড়ার কি মানে? অয়ন ফিচেল হাসি হাসলো, যা দুর্বোধ্য ঠেকলো নুহাসের কাছে। অয়ন হাত পা টেনে বলল, দাঁড়া, তোর নিরজ দিয়ে উপরে রস ঢেলে দিচ্ছে, অপেক্ষা কর। ছি ছি, নোংরা কথা। অয়ন চোখ ছোট ছোট করে তাকালো। নুহাস হাসলো। অয়ন তার মাথায় গাঁটটা দিয়ে বলল, এত নষ্ট কেন তুই? আগে জানলে তোকে হজে পাঠাতাম। ভার্সিটির শহর থেকে 1 টাকা করে উঠাতাম চাঁদা।
অন্তত তোর নষ্ট ব্রেন সোজা হতো। থামো মামা, সারাদিন মেয়েবাজি তুমি করো আর আমার ব্রেন নষ্ট। কি হিপোক্রিট রে তুই। তোদের নজর লাগছে, তাই তো এখন মেয়েদের দেখলে অ্যালার্জি হয়। আমাদের নজর লাগছে নাকি? তুমি অন্যজনের উপর নজর দিছো। বলেই প্রাপ্তির দিকে ইশারা করলো। অয়ন বিদ্রুপ ভরে হাসলো, তারপর বলল, নজর তো মামা দিছি, কিন্তু এই নজর সেই নজর নয়। এই নজর ছোবল নজর। দেখ না সামনে বিনোদন কারে বলে। বলেই উঠে দাঁড়ালো সে। প্রাপ্তি গত আধা ঘন্টা যাবৎ খুব কষ্টে একটা সলার বোর্ড রং করেছে। ঘামে একেবারে ভিজে গেছে সে। ঠোঁটের উপর নোনা ঘাম জমেছে। খানিকক্ষণ পর পর তপ্ত নিঃশ্বাস ফেলছে। পরিশ্রমের জিনিসটা মুহূর্তে বাতিল করে দিল অয়ন। গলায় তীব্র কাঠিন্য। আমি বলেছিলাম গাঢ় নীল আর সাদার শেডের মধ্যে যেন ভেরিয়েশন দেখা যায়। এটা কি বানিয়েছ? আবার করো। প্রাপ্তির ইচ্ছে করলো উঠে বোর্ডটা অয়নের মাথায় ভেঙে ফেলতে, কিন্তু সে সেটা করলো না। দাঁতে দাঁত চেপে সহ্য করলো, কারণ সাখাওয়াত স্যারের চোখে খারাপ হতে চায় না। শিক্ষকদের চোখে উত্তম সারিতে থাকার তীব্র বাতিকতার, তাই গিলে ফেললো রাগ। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, গরমে অস্থির হয়ে গেল। কোনো মতে মুঠোবন্দি করে খোপা করলো, তারপর আবারও লেগে পড়লো কাজে। 3 ঘন্টা বাদে অবশেষে কাজ শেষ হলো। মাথায় পানি দেওয়া প্রয়োজন। চুলগুলো খুলতে চমকে উঠলো সে। তার চুলের ভেতর এক গাদা চুইংগাম লাগানো। চুলগুলো খুলতে চমকে উঠল প্রাপ্তি। তার চুলের ভেতর এক গাদা চুইংগাম লাগানো, এতটাই বাজেভাবে লাগানো যে প্রাপ্তির অর্ধেকের বেশি চুল চুইংগামের আঠায় জট পেকে আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিমূঢ় হয়ে গেল প্রাপ্তি। এমন নয় যে সৌন্দর্য নিয়ে খুব বেশি চিন্তিত, সে কখনোই সৌন্দর্যকে প্রাধান্য দেয় না। তার কাছে সৌন্দর্য কেবল চোখের ধোঁকা। সাধারণত ও মায়ায় পড়লেই এই ধোঁকায় পড়ে মানুষ, কিন্তু এখন ফাজলামি মোটেও পছন্দ নয় তার। এদিকে তাকে অস্থির হতে দেখে রাইসা শুধালো, কি হয়েছে? আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে কেউ। বিপন্ন স্বরে উত্তর দিল প্রাপ্তি। রাগ, ক্ষোভ, দুঃখ, উদ্বিগ্নতা সব অনুভূতির বিশ্রী পাটাতনে একাকার হয়ে গেছে যেন সে। রাইসা দেখলো কাঁধের একটু নিচ থেকে তার চুলে বাজে ভাবে জড়িয়ে আছে চুইংগাম। প্রাপ্তি এবং সে এতটাই কাজে ডুবেছিল যে খেয়াল করেনি। রাইসা ব্যগ্র স্বরে বলল, এই চুইংগাম তো ছোটানো যাবে না রে, চুল কাটতে হবে। কিন্তু কথা হচ্ছে, কে এমন বিশ্রী কাজটা করলো? কে তোমার চুলে এই চুইংগাম লাগিয়েছে? আশেপাশের মানুষগুলোর দৃষ্টি প্রাপ্তির দিকে। অনেকের ঠোঁটে মনোরঞ্জনের তীব্র হাসি, অনেকের চোখে বিস্ময়। তবে সবচেয়ে তীক্ষ্ণ সুচালো হাসি ছিল অয়নের ঠোঁটে, অনেকটা পৈশাচিক হাসি। প্রাপ্তির দৃষ্টি এড়ালো না তা। রাইসা সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো, এই বাজে অমানবিক কাজটা করেছে কে জানা প্রয়োজন, কিন্তু স্বাভাবিক কেউ নিজে থেকে বলবে সে করেছে। এর মধ্যে নুহাস ফিসফিসিয়ে অয়নকে শুধালো। এই কামটা তুই করছস? অয়ন ভালো মানুষের মতো বলল, তুই কি আমাকে এত খারাপ ভাবিস? তুই না আমার দোস্ত। এই জন্যই তোরে হারে হারে চিনি। সত্যি করে বল, এই আকাম তোর মাথায় থেকে আইছে তাই না? সারা তোর চেহারায় হারামিপনা টপ পাইতেছে। অয়ন উত্তরে শুধু হাসলো। তারপর নুহাস আফসোসের সুরে বলল, বেচারাগুলো কত ক্ষতি হয়ে গেল। অয়ন বিস্মিত স্বরে শুধালো, কাদের কথা বলছিস? প্রাপ্তির মাথায় ভাড়া থাকা উকুনগুলোর। কতটা খারাপ মানুষ তুই। ছি ছি, এমনভাবে চুইংগাম লাগছে যেন বেচারার চুল কেটে ফেলতে হয়। এখন ওর ভাড়াটে উকুনগুলোকে তোর নতুন বাসা ভাড়া খুঁজতে হবে। ইসরে। অয়ন না চাইতেও হেসে ফেলল। এদিকে প্রাপ্তির স্থির নয়ন অয়নকে দেখছে। বুঝতে বাকি রইল না এই অমানবিক কাজটা কে করেছে। সেও দমে যাবার মানুষ নয়। ঠিক তৎক্ষণাৎ সাংঘাতিক একটা কাজ করলো যা উপস্থিত প্রতিটা প্রাণকে তাজ্জব করে দিল। অয়নের চোখ জোড়া বিস্ফোরিত হয়ে গেল, চোখে মুখে স্থবিরতা। শুধু সে নয়, উপস্থিত প্রতিটা প্রাণ হতভম্ব। সকলের সম্মুখে পাশে থাকা কাঁচিটা নিয়ে ঘ্যাচাং করে ঘাট থেকে চুইংগাম লাগা চুল কেটে ফেলল প্রাপ্তি। তারপর বিদঘুটে একটা হাসি দিয়ে বলল, কথায় আছে, যে নারী নিজ হাতে তার লম্বা চুল কাটতে পারে সে খুন করতেও ইতস্তত করে না। আশা করি যে আমার সাথে ফাজলামো করেছে সে সাবধান হবে। আমি পরের বার তার গলায় কাঁচি বসাতেও ইতস্তত করব না। কথাটা যেন সবার মাঝে ভীতি তৈরি করলো। নুহার শিহাব পলা শুকনো ঢোক গেল। মনে হলো এখনই যেন তাদের উপরই আক্রমণ করবে প্রাপ্তি। অথচ অয়নের হতভম্ব চোখ জোড়া চকচক করছে। খেলাটা এত সময় ইঁদুর বিড়ালের হলেও এখন সেটা সাংঘাতিক রূপ নিয়েছে। অয়নের ঠোঁটের হাসি বিস্তৃত হলো। তার দৃষ্টি মেঝেতে অবহেলায় ফেলে রাখা ওই চুলগুলোর দিকে। ঠোঁট ফাঁক করে খুব ধীরে বলল, জোশ। দেওয়ালে টাঙানো ঘড়িতে বড় কাঁটাটা তখন 8-এর ঘরে। এখন রাত 8টা বাজে। নিহারের হাতে একটা বড় কাপ ভর্তি লাল চা। তার মাথা ব্যথা করছে। চিরাচরিত অভ্যাস মাথা ব্যথা হলে চা খাওয়া।
ইচ্ছে মতো আদা লবঙ্গ দিয়ে চিনি ছাড়া কড়া লিকারের চা আজও ব্যতিক্রম নয়। তার তীক্ষ্ণ দৃষ্টি একটু পরপর দেখছে ঘড়ির সময়। প্রাপ্তি এখনো বাসায় আসেনি, মেয়েটা ফোন করেও জানায়নি। এমন দায়িত্বজ্ঞানহীনতা মোটেও ভালো লাগে না নিহারের। মুনিরা তো মেয়েকে ঘাড়ের উপর দিয়ে ক্ষান্ত, যোগাযোগও করে না। তার স্বামীও হয়েছে বোন ভক্ত। প্রাপ্তি যখন নিজে থেকে হলে থাকতে চেয়েছে এতে আপত্তি কিসের বুঝতে পারে না নিহার। এখন রাত বাজে 8টা, এখন মেয়ে বাড়িতে ফিরেনি, না জানি কি কীর্তি করছে। অন্যের মেয়ে বাড়ি রাখা বিপদ। কোনো উঁচু নিচু হলে দায়ভার তার উপর আসবে। নিহারের রাগ হচ্ছে, কিন্তু মার্জিত খোলসে তিনি রাগ দেখাতে পারেন না। ঠিক সেই সময় কলিং বেল বাজলো পরপর 3বার, অক্লান্ত যেন ওপারের মানুষ। বিতৃষ্ণা নিয়ে দরজা খুলল নিহার। প্রাপ্তি গটগট করে ঘরে ঢুকলো। কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে যেতে নিলে নিহার শান্ত শীতল স্বরে বলল, বড় হয়েছ, কিন্তু এখনো যদি দায়িত্বহীনের মতো কাজ করো তাহলে কি করে চলে? কয়টা বাজে এখন? এত রাত কোথায় ছিলে জানার ইচ্ছা নেই আমার, কিন্তু একটা ফোন করে তো জানাতে পারতে মামি দেরি হবে। প্রাপ্তির মেজাজ অত্যন্ত খারাপ। একই অয়নের জন্য তার দিনটা একেবারে জাহান্নামের মতো কেটেছে। গরমে না খেয়ে টানা অপ্রয়োজনীয় আনপ্রোডাক্টিভ কাজ করেছে, নিজের লম্বা চুল কেটে ফেলেছে। এখন মামির বক্তৃতা। প্রাপ্তি খুব স্বাভাবিক স্বরে বলল, আমি ভার্সিটিতেই ছিলাম মামি, মামাও জানেন। আমি তাকে বলেই এসেছি তার সাথেই আসতাম আমি, কিন্তু মামার একটু কাজ আছে, তাই উনি আমায় বাসায় চলে যেতে বলেছেন। আর ইভেন্টের কথাটা গত শুক্রবার রাতে ডাইনিং টেবিলেই জানিয়েছিলাম আপনাকে। আমার যে বাসায় ফিরতে দেরি হবে সেটাও জানিয়েছে, তাই চিন্তা করবেন না। প্রাপ্তির সোজাসাপটা কথা পছন্দ হলো না নিহারের। তার কাছে মনে হলো মেয়েটা বেয়াদবি করছে। ফলে রুষ্ট স্বরে বললেন, মামাকে জানালে হবে? তোমার মামা অত্যন্ত উদাসীন মানুষ। তার কাছে তার পড়াশোনা, পিএইচডি আর কাজ ছাড়া কি কিছু প্রাধান্য পায়? তুমি আমার বাসায় থাকছো, কিছু হলে তো তোমার মা আমাকেই দোষী করবে। প্রাপ্তি খুব শান্ত স্বরে বলল, প্রথমত আমার মায়ের সাথে আমার ভার্সিটিতে থাকতেই 2বার কথা হয়েছে। সে 400 কিলোমিটার দূরে থেকেও জানে আমি কি করছি। আর মা বিবেকহীন নন মামি। ভার্সিটিতে থেকে আমার বিপদ হলে সেখানে আপনি বা মামার দায়বদ্ধতা নেই। আর নিতান্ত চাপে পড়েই আমার এইসবের নাম লেখাতে হয়েছে। নয়তো আমি যে অপ্রয়োজনীয় সময় ব্যয় করা পছন্দ করি না সেটা আপনিও খুব ভালো করে জানেন। তাই চিন্তা করবেন না, আমি খুব ক্লান্ত, নিজের ঘরে যেতে চাই। নিহারের উত্তরের অপেক্ষা করল না প্রাপ্তি। সত্যি ক্লান্ত সে। এদিকে নিহার প্রচন্ড অপ্রসন্ন হলো। সহ্য সীমা যেন ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি ঘরে প্রবেশ করতেই মামুর চোখ ছোট ছোট হয়ে গেল। বিস্মিত চোখে বলল, তোমার চুল কই আপু? প্রাপ্তি নির্লিপ্ত স্বরে বলল, কেটে ফেলেছি। একা একা? হ্যাঁ। মামুর বিস্ময়ে কাটলো না। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমাকে পার্লারে নিয়ে যাব। পার্লারে যেয়ে কি হবে? প্রাপ্তি অবাক স্বরে শুধালো। মামু ঠোঁট বিস্তৃত করে বলল, তোমার বোঝা লাগবে না, তুমি শুধু আমার সাথে যাবে, ব্যাস। মামু সত্যি সত্যি একটা পার্লারে নিয়ে এসেছে প্রাপ্তিকে। মেয়েটার জেদের কাছে কেন যেন হার মানতেই হলো। কানের কাছে অতিরিক্ত প্যাপা করা মানুষ কার পছন্দ হয়? ফলে মুখে তৃষ্ণা রেখা টেনেই এসেছে মামের সাথে। অতি রঞ্জিত জাঁকজমকপূর্ণ স্থান পার্লার। প্রাপ্তি বুঝলো অনেক টাকা খরচ হবে এখানে। ফলে বিব্রত বোধ হচ্ছিল তার। কিন্তু মমকে ছেড়ে দেবার ব্যক্তি টেনে টুনে তাকে নিয়ে গেল। এটা প্রথমবার নয় প্রাপ্তির। পার্লারে আগেও এসেছে। ফুফাতো বোনগুলো এক একটা সাজনে। তার নিজের বোন পায়েলও সাজগোজে অত্যন্ত দক্ষ, তাই 2-3বার বোনের সাথে জোরপূর্বক আসতে হয়েছে। যদিও তার কাজ ছিল সোফায় বসে থাকা, আজ ব্যতিক্রম। মমতাকে একটা গদি চেয়ারে বসিয়েছে। দাঁড়িয়ে থাকা মহিলাকে কিছু বুঝিয়েছে, যা সে শুনে মাথা নাড়িয়ে আরো অনেক কিছু বলেছে। একটা কথাও মস্তিষ্কে ঢুকলো না। একটু পর শুরু হলো অত্যাচার। মহিলা চিরুনি নিয়ে যেন যুদ্ধে লাগলো। যুদ্ধ প্রাপ্তি চুলের সাথে। 15 মিনিট পর ক্লান্ত শ্রান্ত স্বরে শুধালো, 3 দিন আগেই আসছিলাম। প্রাপ্তি নির্লিপ্ত স্বর। মহিলা মমর দিকে তাকায়। মম জোরপূর্বক হাসে। মহিলা তার হাতা গুটায়। তার মান ইজ্জতের ব্যাপার। অবশেষে 1 ঘন্টা পর চুল ওয়াশ করে কেটে স্টাইল করে দিল। প্রাপ্তি আয়নায় নিজের চুল দেখলো। না, মন্দ না, ভালোই। কিন্তু এই এত কারুকাজ কি হাদপি থাকবে? বিল দেখে আকাশ ভাঙলো প্রাপ্তির উপর। চুল কাটলো তার, আর সেই বিল 2000 এমন হয়? মম বলল, চিন্তা করো না, ভাইয়া টাকা দিয়েছে। মিরাজ ভাই টাকা দিয়েছে ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। প্রাপ্তি ঠিক করলো টাকা ফেরত দিবে। বাসায় প্রাপ্তির চুল কাটার প্রশংসা হলো। প্রাপ্তির নিজেরও ভালো লাগছে। কেমন হালকা হালকা ভাব। সিনিয়র ভাই এই একটা উপকারী করেছে। চুলগুলো বিরক্তি লাগছিল। হয়তো চুইংগাম না লাগলে প্রাপ্তি নিজেই কেটে ফেলতো।
এসবে অপ্রসন্ন হলেন অবশ্য নিহার বেগম। মিরাজের এই বাড়াবাড়ি চক্ষুসুর লাগছে। অন্যদিনের মতো আজকের সকালের সূচনা হলো চরম ব্যস্ততার সাথে। অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়। অয়ন এখানে উপস্থিত সেই 7টা থেকে। সবকিছু আপাতত খুব ভালোই চলছে। একটু পর অতিথি আসা শুরু করবে। ভিসি, ডিন, হেড সবার আসার সময় হয়ে গেছে। SWC এর ডিরেক্টরের কল এসেছে 2বার। গত রাতে কাজ শেষ হয়েছে। এখন অবধি কোনো কিছুর কমতি রাখেনি সে। আরেকবার মাইক সাউন্ড বক্স চেক করলো নুহাস। এর মধ্যেই চিন্তার মেঘ বয়ে আনলো শিহাব। ছুটে এসে বলল, আমাদের এখনই একটা মেয়ে উপস্থাপক লাগবে। সাইমার জ্বর, ও আসছে না। কথাটা বিস্ফোরণের মতো কাজ করলো যেন। একই চিন্তায় ঘুমহীন রাত্রি যাপন করেছে অয়ন। চোখ লাল হয়ে আছে। তার সাথে উপস্থাপনা করার কথা ছিল সাইমার। এখন জুনিয়র পাবে কোথায়? হুট করে একজনের কথা স্মরণ হলো। একমাত্র উপস্থাপনার পুরো স্ক্রিপ্ট যে লিখে দিয়েছে তার পক্ষে সম্ভব এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করা। সাথে সাথে সে বলল, যে স্ক্রিপ্ট লিখেছে ওরা ডাকতে এক্ষুনি। পলাশ, শিহাব মুখ চাচাই করলো। তাদের মুখখানা ম্লান। নুহাস রয়ে শয়ে বলল, সে কি সাহায্য করবে? মানে কি, এত কষ্ট করার পর সব মাটি করে দিব নাকি? আর কে সে? কেন সাহায্য করবে না? কারণ তুই 3 দিন আগে মায়েরার চুল কাটাই দিয়েছস। নুহাসের উত্তরে বুঝতে বাকি রইল না মানুষটি কি। অয়ন ধপ করে বসে পড়ল। আর তো উপায় নেই, কিন্তু তেলাপক্ষে কি আদৌ শুনবে কথা? প্রাপ্তির মুখে একটা পাউরুটির অর্ধ খাওয়া অংশ। কেস স্টাডির প্রেজেন্টেশন প্রস্তুত করছে সে। তার সম্পূর্ণ মনোযোগ তার কাজে। প্রাপ্তির ল্যাপটপ নেই। এটা মিরাজ ভাইয়ের পুরনো ল্যাপটপ। অনেক পুরনো হওয়ায় শুধু চার্জ শেষ হয়ে যাচ্ছে। বিরক্তি আরো বাড়ছে। একটা লাইন টাইপ করে সেভ করতে হচ্ছে। এরই মধ্যে গাঢ় পুরুষালী কণ্ঠ কানে এলো। আমার একটা সাহায্য দরকার। প্রাপ্তি চোখ তুলে তাকালো, মুখে চরম বিরক্তি। একজনের এক নজর দেখে আবারও কাজ শুরু করলো। অয়নের মাঝে তীব্র জড়তা। সে কিনা এই মেয়েটার হাতে পায়ে ধরতে এসেছে, কিন্তু উপায় নেই। তাই কণ্ঠ নরম হলো। খুব কোমল স্বরে বলল, সেদিনের জন্য সরি, এক্সট্রিমলি সরি। দেখো, লুকোচুরির কিছু নেই। আমরা দুজন দুজনকে অপছন্দ করি, কিন্তু আজকের দিনের জন্য এই পছন্দ অপছন্দগুলো তুলে রাখা যায় না। তুমি আগামীকাল থেকে আবার আমার উপর ক্ষোভ পুষে রেখো। প্রাপ্তি এবার পূর্ণ দৃষ্টিতে চাইল অয়নের দিকে। মুখে হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। দাম্ভিক সিনিয়র ভাইয়ের এমন খাবি খাওয়া চেহারা তাকে আনন্দ দিচ্ছে। প্রাপ্তি অনুভব করলো সে শত্রুর কষ্টে আনন্দ পায়। অবশ্য পাওয়াই উচিত। শত্রু যদি এমন ইম্যাচিউর সিনিয়র ভাই হয়, তার কষ্টে আনন্দ পাওয়া খুব মন্দ কিছু নয়। তাই সে ফিচেল হেসে বলল, হাতি আবার তেলাপোকার কাছে এসেছে দেখি। বেশ, আমি সাহায্য করব, কিন্তু একটা শর্তে। অয়নের চোখ কুচকে গেল। ভারী স্বরে শুধালো, কি শর্ত? সবার সামনে এখানে হাঁটু গেড়ে বসে হাত জড়ো করে বলতে হবে, প্রাপ্তি প্লিজ হেল্প মি, তুমি ছাড়া আমি অপারগ। প্লিজ প্লিজ, আমি কখনো আর তোমায় উত্ত্যক্ত করব না। অয়নের দৃষ্টি সুচালো হলো, চোয়াল শক্ত হলো। তার দৃষ্টিতে রাগ স্পষ্ট, অথচ প্রাপ্তি নির্বিকার। সে গালে হাত দিয়ে তাকিয়েছে অয়নের চোখের দিকে। নির্লিপ্ত তার ভাবভঙ্গি। অনেকগুলো চোখ তাদের দেখছে। সেই চোখে অসীম আগ্রহ এবং কৌতূহল। প্রাপ্তি ভার্সিটিতে ভর্তি হবার পর থেকে সে অজান্তেই জনপ্রিয় হয়েছে। হয়তো ব্যাপারটা নেগেটিভ পাবলিসিটি, কিন্তু নেগেটিভ পাবলিসিটিও পাবলিসিটি। তাই অয়নকে তার সাথে কথা বলতে দেখা না চাইতেও একটা আলোচনার বিষয়। অয়ন বিষয়টা বুঝতে পারলো, তাই নিজেকে সামলালো। ভার্সিটিতে তার একটা আলাদা ইমেজ রয়েছে। সেই ইমেজটা নষ্ট হয়ে যাবে এক লহমায়। সবসময় হাসি ঠাট্টা করা মিষ্টিভাষী সিনিয়র ভাইয়ের প্রতিমূর্তির সাথে রাগারাগি রকচটা অয়নের ভাবমূর্তিটা ঠিক যায় না। 3 বছর সে খুব চমৎকার ভাবে নিজের একটা মেকি চিত্র অঙ্কন করে রেখেছে। নিজেকে সামলে হালকা স্বরে বলল, তুমি এটাই চাও? মাথা ঠিক আছে? চুল কাটার পর থেকে আমার মাথাটা রকেটের গতিতে চলছে। আপনার মতো ফাজিল হলে এত সময় আপনার কল্লা কেটে ফেলতাম। আপনার ইগো আইফেল টাওয়ার হলে আমার ইগো বুর্জ খলিফা। যদি আমি তোমার কথা না শুনি? বলেই সে তার ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল বসালো। চশমাটা নাকের উপর একটু ভালো করে ঠেলে কাজে মনোযোগী হলো। ঠিক তখনই অয়নের আকুল স্বর কানে এলো, প্রাপ্তি প্লিজ হেল্প মি। তুমি ছাড়া আমি অপারগ। প্লিজ প্লিজ প্লিজ, আমি কখনো আর তোমাকে উত্ত্যক্ত করব না। আমাকে ক্ষমা করে দাও। প্রাপ্তি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অয়নের দিকে। সে হাঁটু গেড়ে বসেছে, হাত জোর করা, মুখ শক্ত। কথাগুলো মোটেও সে মন থেকে বলছে না। প্রাপ্তির বাঁকা হাসি প্রশস্ত হলো। গাল ফুলে একটা নিঃশ্বাস ফেলে বলল, যদিও আমার অন্তরের জ্বালা কমেনি, তবু অ্যাটলিস্ট শান্তি শান্তি লাগছে।
ইগোস্টিক মানুষের ইগোর দেয়ালে আঘাত হানলে আমার পৈশাচিক আনন্দ হয়। বলেই উঠে দাঁড়ালো প্রাপ্তি। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা অয়নের দিকে একটু ঝুঁকে পড়ল। নেক্সট টাইম আমার পেছনে লাগার সময় আজকের দিনটার কথা যেন মনে থাকে, সিনিয়র ভাইয়া। অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তির দিকে, কঠিন স্বরে বলল, আই হেট ইউ। আই কনসাল লাভ ইউ। উঠুন, সেমিনার শুরু হবে তো। অয়ন উঠে দাঁড়িয়ে জিন্স ছাড়তে ছাড়তে বলল, তুমি রেডি হয়ে আসো। আমি রেডি। অয়ন চোখ পাকালো, দাঁতে দাঁত পিষে বলল, তুমি এভাবে উপস্থাপন করবে? তো এখন কি আপনার জন্য আমি এখানে শাড়ির দোকান খুলবো, নাকি আপনি ঢাকায় জামদানি কিনে দেবেন? আমার কাছে কোনো শাড়ি নেই। স্টিল একটু প্রেজেন্টেবল তো হবা। আমি প্রেজেন্টেবলই আছি। আহ, চেঁচাচ্ছেন কেন? তোমাকে আছাড় দিতে মন চায় আমার। আপনারা তো ডিমান্ড কেন? অদ্ভুত। অয়ন চুল টেনে ধরল। এই মেয়েকে বোঝানো তার কর্ম নয়। দাঁতে দাঁত পিষে বলল, ইউ আর ইম্পসিবল। এরই মধ্যে রাইসা আমতা আমতা করে বলল, আমার কাছে শাড়ি আছে, আমি প্রাপ্তিকে রেডি করে আনছি। এতটা সময় সে চুপ করে দেখেছে শুধু এই দুজনার যুদ্ধ, আর না পেরে বলেই বসলো। প্রাপ্তি তার দিকে তাকাতে সে প্রাপ্তির বাহু নিজের হাতের ফাঁকে নিল। অয়নকে বলল, ভাইয়া, আমাদের 20 মিনিট টাইম দিন। শেষবারের মতো সবকিছু দেখে নিল অয়ন। তার চিন্তা একেবারেই কমছে না। প্রাপ্তি স্টেজে কথা বলতে পারবে তো? যদিও বেশিরভাগ লাইন অয়নকেই বলতে হবে, তবুও ভয় কাটছে না। প্রাপ্তিকে দেখে মনে তো হয় না সে কখনো স্টেজে উঠেছে। গতবার এমন একটা মেয়ের সাথে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিল অয়ন। মেয়েটা শেষ সময়ে সব উল্টাপাল্টা করে ফেলেছে। মানুষ দেখে ঘাবড়ে গিয়েছিল, কিছু তো বলতে পারেনি। উপর থেকে স্টেজে এই শাড়িতে পা পিছলে পড়ে গিয়েছিল। অয়ন এমন কিছু চায় না, এর থেকে একা করলেই তো হতো। কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে দুজন উপস্থাপক অনিবার্য। শিহাব নিজের ক্যামেরা ঠিক করতে করতে বলল, কিরে, তোর পার্টনার কই? আরেকবার ওই মাইয়াকে আমার পার্টনার বললে একেবারে তোকে খাঁচার গেটে বেঁধে বিচুরি পাতা ঘষে দেব। শিহাব বুঝলো অয়নের মেজাজ অত্যন্ত খারাপ। অবশ্য এটার আরেকটা কারণ আছে। আজ অনুষ্ঠানে তার বাবা আরিফুল শিকদার উপস্থিত থাকবে, হয়তো এই কারণে সে এতটা চিন্তিত। বন্ধুরা কথা বাড়ালো না, তাদের চোখ অডিটোরিয়ামের দরজার দিকে। এরই মধ্যে দরজা খুলে প্রবেশ করলো প্রাপ্তি। নুহা, শিহাব এবং পলাশের মুখ হা হয়ে গেল। হুট করে মনে হলো তারা কোনো সিনেমার দৃশ্যে পৌঁছে গেছে। দরজা নিয়ে যে প্রবেশ করেছে সে কোনো সিনেমার নায়িকা। নুহা শতভম্ব করে শিহাবকে শুধালো, প্রাপ্তি কি প্লাস্টিক সার্জারি করে আসবো? রোকা হলে কি এখন প্লাস্টিক সার্জারিও হয়? যুগ আগায় গেছে, অনেক কিছুই হতে পারে। নুহাসের কথায় সায় দিল বাকি দুজন। প্রাপ্তিকে সত্যি চেনা যাচ্ছে না। দলামাচা না ইস্ত্রি করা কটকটে রঙের জামা পরা মেয়েটিকে এমন পরিপাটি রূপেও কখনো দেখতে পারবে সে তো কশিনকালেও ভাবেনি। ক্রিমি কালারের জমিনের উপর লাল কারুকাজ করা একটা সুতির শাড়ি পরেছে প্রাপ্তি। ছিপছিপে গরনের মেয়েটাকে শাড়িতে বেশ মানিয়েছে। প্রাপ্তির গায়ের রঙে ক্রিম কালারটা মিশে গিয়েছে। চুলগুলো স্ট্রেট করে দিয়েছে রাইসা। শুষ্ক ঠোঁটে হালকা বাদামি লিপস্টিক। মোটা চশমার জন্য বোঝা যাচ্ছে না সে কি কাজল দিয়েছে কিনা। একেবারে হালকা সাজে তাকে শুধু এই সুন্দর নয়, কেমন কাব্যিক লাগছে, অনেকটা বর্ষায় ভেজা স্নিগ্ধ পুষ্প। অয়ন স্টেজের উপর ছিল, তার সামনে স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে করতে থেমে গেল। স্থির নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। প্রাপ্তি তার পাশে দাঁড়িয়ে বলল, শুরু করেন। অয়ন তখনও তার দিকে তাকিয়ে রইল নির্বাক দৃষ্টি। প্রাপ্তি তার স্থির চাহনি দেখে তুড়ি বাজিয়ে বলল, প্র্যাকটিস করবেন না? তোমার স্ক্রিপ্ট কোথায়? আমার মাথায়। প্রাপ্তি এই প্রথম সবাইকে চমকে দিল। মেয়েটাকে তারা যেমন ভেবেছিল প্রাপ্তি মোটেও তেমন নয়। তার মধ্যে কোনো জড়তা নেই, বরং অনুষ্ঠান শুরু হবার পর উপস্থাপনার সময় একটা মুহূর্তের জন্য তাকে আত্মবিশ্বাসহীন কিংবা অপ্রস্তুত লাগেনি। স্বতঃস্ফূর্তভাবে এসে উপস্থাপনা করেছে। পলাশ ছবি তুলছিল। একটা ছবি তুলে সে নুহাসকে দেখালো। নুহাস হাসতে হাসতে বলল, আমাদের জনদরদি প্রেমিক বৌদি তেলাপোকায় হারিয়ে গেছে। ছবিটা অয়ন প্রাপ্তির দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি কোমল ঘোর লাগা। সেমিনার শেষ হলে অয়ন প্রাপ্তির সাথে কথা বলতে চাইল, কিন্তু তার পূর্বে প্রাপ্তি তার শাড়ির গুছি ধরে দৌড় দিল। সে এক প্রকার দৌড়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। অয়ন তার দিকে চেয়ে রইল। শাড়ি পরে কোনো মেয়ে এমন দৌড় দিতে প্রথম দেখল। মনে হচ্ছিল সে অলিম্পিকের গোল্ড মেডেলের জন্য ছুটছে। অয়ন দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, ওয়ান্স এ তেলাপোকা অলওয়েজ এ তেলাপোকা। অনুষ্ঠান খুবই সুন্দরভাবে শেষ হলো। ডিপার্টমেন্টের অনেক প্রাক্তন ছাত্ররা এসেছে। তারা এখন খুব বড় বড় ফার্মে চাকরি করে। কেউ কেউ ইঞ্জিনিয়ারিং ছেড়ে সরকারি চাকরি করছে। সাখাওয়াত অয়নকে ডাকায় অয়ন সেখানে গেল। যতজন প্রাক্তন এসেছে
সবাই সেখানে জড়ো হয়ে আছেন। সবাই বেশ প্রশংসা করলো তারই আয়োজনের। এরই মধ্যে সাখাওয়াত হোসেন বলল, বুঝতে হবে আরিফের ছেলে। কিরে আরিফ, ছেলেকে অ্যাপ্রিসিয়েট কর। অয়নের মুখ থমথমে হয়ে গেল, চোখ তুলে তাকালো সে। সেখানে সবার সাথে আরিফুল শিকদারও দাঁড়িয়ে আছেন। 55 বছরের একটা উঁচু লম্বা শুভ্র একটা মানুষ। পুরু গোফের জন্য উপরের ঠোঁটটা দেখা যাচ্ছে না। ক্ষুরধার দৃষ্টি। বয়স হয়ে গেলেও শরীরের মধ্যে এখনো বার্ধক্যের কোনো অস্তিত্ব নেই। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার ভাবভঙ্গিতে আভিজাত্যের একটা প্রলেপ আছে। গুরুগম্ভীর তার বাচনভঙ্গি। খুব কথা বলতে ভালোবাসেন না, সেটা বোঝা যায় তার চাহনিতেই। বন্ধুর এমন কথা তিনি খুব একটা প্রসন্ন হলেন বলে মনে হলো না। তবুও গম্ভীর স্বরে বললেন, স্যার, আমাদের আরো অনেক সেগমেন্ট রয়েছে, আমি সেগুলো দেখে আসছি। ওকে, যাও। অয়ন আর অপেক্ষা করল না, এক প্রকার ছুটে বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। যাবার সময় শুনতে পেল আরিফুল শিকদারের কণ্ঠ। আবরারকে দেখতে পাচ্ছি না, ও কিছুতেই পার্টিসিপেট করছে না। 3 নম্বর বিল্ডিং এ এক কোনায় দাঁড়িয়ে আছে অয়ন, সাথে কোনো বন্ধুরা নেই। হাতের ফাঁকে জ্বলছে একটা বেনসন। অয়ন সিগারেটটা টানছে না, সে তাকিয়েছে গ্রিলের ফাঁকে। বিল্ডিং এর পেছনে বিশাল মাঠ। এটা ভার্সিটির পেছনের জায়গা। সেখানে গোল করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ছেলেমেয়েরা। গিটারের টুংটাং শব্দ আর মিশ্র কিছু গলা কানে আসছে। বিষণ্ণ চোখে অয়ন সেই গোল করে বসে থাকা ছেলেমেয়েদের দিকে তাকিয়ে রইল। বিকালে সূর্যটা পশ্চিমে ঢেলে পড়েছে। আজ বহুদিন পর কেমন যেন একা লাগছে নিজেকে। মনে হচ্ছে এই কোলাহল জনমানবের মধ্যেও তার কেউ নেই। এই অনুভূতিটা সচরাচর হয় না অয়নের। সর্বদা সে বন্ধুদের সাথে ব্যস্ত থাকে। কেউ না কেউ তার সাথে কথা বলার থাকে, অপরিচিত কেউ কিংবা পরিচিত, কারণ না কারোর সাথে তার কথা হয়। তাই এই একলা অনুভূতিটা তার ঠিক অনুভব হয় না। আজ হচ্ছে। প্রায় 4 সপ্তাহ পর দেখা হয়েছে আরিফুল শিকদারের সাথে আজ, অথচ লোকটা নিষ্পৃহ। আরিফুল সরকার বরাবরই নিষ্পৃহ, অন্তত অয়নের বেলায়। অয়ন তার চোখে বরাবরই অযোগ্য। হয়তো অয়ন কখনো যোগ্যতা পরীক্ষা করতেও চায়নি। না চায়নি বললে ভুল হবে, সে বহুবার চেয়েছে, কিন্তু বাবার সেই এক্সপেকটেশন সে কখনো পূরণ করতেই পারেনি। আবরারের মতো হতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল অয়ন। আঙ্গুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটটা ফেলে দিল অয়ন। তারপর করিডোরে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই মৃদু চিৎকার শুনতে পেল। কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। কণ্ঠটা লেডিস বাথরুম থেকে আসছে। বিল্ডিং ফাঁকা, শুক্রবার বিধায় খুব একটা মানুষ নেই। এই মুহূর্তে লেডিস বাথরুম থেকে মেয়েলি স্বর শুনে একটু খটকা লাগলো অয়নের। সে বাথরুমের দিকে গেল। বাথরুমের ভেতরে যেতেই দেখলো কেউ ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে। বাথরুমের দরজাটা বাহির থেকে আটকানো, ছিটকিনির হ্যান্ডেলটাও ভাঙা। অয়ন কৌতূহলী স্বরে শুধালো, কে তুমি? আমি প্রাপ্তি মজুমদার, ফার্স্ট ইয়ার। অয়ন কৌতূহলী স্বরে শুধালো, কে তুমি? আমি প্রাপ্তি মজুমদার, ফার্স্ট ইয়ার। প্রাপ্তির উৎকণ্ঠা ভরা স্বর শুনতেই অয়ন ঈষৎ চমকালো। তেলাপোকা এখানে কি করে আটকা পড়ল? সকালের পর থেকে মেয়েটাকে একটা বাড়ি দেখেছিল অয়ন। যখন খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল তখন মেয়েটিকে আবরারের সাথে দেখেছিল অয়ন। আবরার এবং সে কেস স্টাডি সেশনের পার্টনার। শুধু তাই নয়, তারা জিতেছেও। অবাক্কর ব্যাপার নয়, আবরার অয়নের মতো নয়। অয়নের ঠিক উল্টো স্বভাব। তার বন্ধু বান্ধব নেই, পড়াশোনায় অতিরিক্তই মনোযোগী। সুতরাং তার পক্ষে কেস স্টাডির প্রতিযোগিতায় জেতা কঠিন ব্যাপার নয়। কিন্তু কথা সেটা মোটেও নয়। কথা হচ্ছে মেয়েটা এখানে কি করছে। অয়ন সন্ধিহান স্বরে বলল, তুমি এখানে কি করছো? প্রাপ্তি কণ্ঠটা এবার যেন চিনতে পারলো। একটু থেমে বলল, বাথরুমে তো আর নাচতে আসেনি, বাথরুম করতেই এসেছি, কিন্তু কারা যেন আমায় আটকে দিয়েছে। প্রাপ্তির গলা শুকিয়ে আসছে, গরমে ঘামছে সে। প্রায় আধা ঘন্টার মতো সেখানে আটকে আছে। প্রতিযোগিতার শেষে ওয়াশরুমের জন্য এখানে আসা। অডিটোরিয়ামের ওয়াশরুমটা খালি ছিল না, তাই একাডেমিক ভবনে আসা। একমাত্র দোতলার লেডিস ওয়াশরুমটাই খোলা ছিল, তাই প্রাপ্তি সেটাই ব্যবহার করে। সেখানে আরো কিছু মেয়েও ছিল। মেয়েগুলোকে প্রাপ্তি চিনতে খুব কষ্ট হলো না। ভার্সিটির প্রথম দিন তারাই তাকে র্যাক দেবার চেষ্টা করেছিল। তাদের মধ্যে বিন্তিও ছিল। বিন্তি কিছু নিয়ে কথা বলছিল। প্রাপ্তিকে দেখেই তারা চুপ হয়ে গেল, সেই সাথে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তাদের দৃষ্টি অপ্রস্তুত করলো যদিও, কিন্তু প্রাপ্তি বেশি গা করলো না। বাথরুম করে দরজা খুলতে যাবে তখনই খেয়াল করলো বাহির থেকে দরজাটা আটকানো। তখন থেকেই গলা ফাটিয়ে যাচ্ছে, কিন্তু কেউ দরজা খোলেনি। রাইসাকে যে ফোন করবে তারও উপায় নেই। তার ফোন ব্যাগ সব রাইসার কাছে, যদিও তাকে বলে এসেছে, কিন্তু বোকামেটা আদৌ খোঁজ করবে কিনা সন্দেহ। প্রাপ্তি নিশ্চিত এই কাজটা ওই বদ সিনিয়রগুলোর। মানুষের খেয়ে কাজের কত অভাব, সেটা এই মেয়েগুলোকে না দেখলে কখনোই বিশ্বাস করতো না প্রাপ্তি। খুব অধৈর্য গলায় বলল, দরজাটা কি খুলবেন আপনি? অয়ন ভালো করে ছিটকিনিটা দেখলো। ছিটকিনি ভাঙা, হ্যান্ডেলটাই নেই।
এই দরজাটা খুলতে গেলে ছিটকিনি ভাঙতে হবে। অয়ন দরজাটা দেখে বাঁকা হাসলো, হিনহিনে স্বরে বলল। দরজা আমি খুলে দিতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। প্রাপ্তি চুপ করে গেল। অয়নের মুখে শর্তের কথাটা শুনতে বুঝতে বাকি রইল না এই বদ সিনিয়র ভাই ঠিক কী শর্ত রাখবে। নিশ্চিত সকালের কাজে শোধ নেবে। অয়নকে চিনতে তার বাকি নেই। রীতিমতো দাম্ভিক অহংকারী আলালের ঘরে দুলাল স্বভাবের পুরুষ। তার কাজই খালি মানুষকে যন্ত্রণা দেওয়া। প্রথমে মামার লাল বানু, তারপর প্রাপ্তির চুল, এখন শর্ত। অয়ন উত্তর না পেয়ে দরজাতে টোকা দিল, বলল। তেলা বউকা কি মরে টরে গেল নাকি? এখন মরো না প্লিজ, আমি যাবার পর মরো। তোর মামার কোনো গ্যারান্টি নেই, আমার নামে খুনের মামলা করে দিতে পারে। আমি বাবা এসব ঝামেলাতে নেই, ভালো ছেলে আমি। এত কথা বলার এনার্জি পান কোথায়? আমি কি তোমার মতো অপুষ্ট? ভাত খাই 2 বেলা, 1 বেলা পরোটা। মরে যান তো প্লিজ। অকৃতজ্ঞ মেয়ে, আমি মরে গেলে 2 দিনই বাথরুমে আটকা থাকবা। ক্লাস রবিবার, এখন বলো শর্তে রাজি? রাজি হলে আমি দরজা খুলবো, নয়তো মরো, আমার কি? প্রাপ্তি চুপ করে রইল। সে কখনোই বদ সিনিয়র ভাইয়ের সামনে মাথা নত করবে না, মরে গেলেও না। অনেক কষ্টে পয়েন্ট সমান করেছে সে, মোটেও জিততে দিবে না এই অহংকারী ছেলেটাকে। প্রাপ্তি সারা না পেয়ে অয়ন আফসোসের সুরে বলল। সুযোগ দিয়েছিলাম, তুমি নিলে না, কি করার? সন্ধ্যা হচ্ছে, আমি যাই, গুড নাইট। কথাটা শোনার পরপরই পায়ের শব্দ শোনা গেল। সিনিয়রটা সত্যি চলে গেল। কতটা অকৃতজ্ঞ। সকালে প্রাপ্তি সাহায্য করলো, অথচ একটা ধন্যবাদ তো দিলই না। এখন সাহায্যও করলো না। প্রাপ্তির এমন স্বার্থপর মানুষের মুখ দ্বিতীয়বার দেখার ইচ্ছে নেই। একদম নীরবতা, কোনো শব্দ নেই মানুষের। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলল। সত্যি 2 দিন বাথরুমে আটকে থাকতে হবে? ছোটবেলায় একবার ছুটির ঘন্টা সিনেমাটা দেখেছিল প্রাপ্তি। সিনেমাটা মস্তিষ্কের প্রতিটা কোষে একেবারে ছেপে গিয়েছে। সেই থেকে কোনো জায়গায় আটকে যাওয়ার ব্যাপারটাকে খুব ভয় পায় প্রাপ্তি। অজান্তেই ঘামতে লাগলো, ভয় করছে। বাথরুমের লাইটটা ঠিকমতো জ্বলছে না। এই অন্ধকারে জনশূন্য বিল্ডিংয়ে কি করে থাকবে প্রাপ্তি? মামি এই নিয়ে নিশ্চিত একটা গন্ডগোল পাকাবেন। মামি শুধু ছুতো খুঁজেন কখন প্রাপ্তিকে 2 কথা শোনানো যায়। অনেকগুলো চিন্তা একসাথে হানা দিল প্রাপ্তির মস্তিষ্কে। প্রাপ্তি নিজেকে নিজে সান্ত্বনা দিল। রিল্যাক্স, কিছু হয়নি। ঠিক। প্রাপ্তি মনে মনে ঠিক করলো সেই ধাক্কা দিবে। একটা সময় ছিটকিনি খুলেও যেতে পারে। ঠিক তখনই ধারাম করে একটা শব্দ হলো আর দরজাটা খুলে গেল। প্রাপ্তির মনে চেপে থাকা ভয়টা কেটে গেল মুহূর্তেই। দরজাটা খুলতেই দেখলো অয়ন বুকে হাত বেঁধে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে দুষ্টু হাসি। প্রাপ্তির হতভম্ব মুখটা তাকে আনন্দ দিচ্ছে। প্রাপ্তি বাথরুম থেকে বের হতেই পড়ল। জনদরদি মানুষ আমি, কোমল হৃদয়, তাই তোমার উপর দয়া হলো। আমি কি আপনার দয়া চেয়েছি? মাঝে মাঝে একটু সব কামাতে ইচ্ছে হয়, জানাদের হুড়পড়ি পাওয়ার চান্স বেড়েছে। তুমি বুঝবে না, অনেক হাই ধটের ব্যাপার স্যাপার। যাক, মনে রেখো এই অয়ন ভাই তোমাকে আজ বিপদ থেকে রক্ষা করেছে। আমাকে এখন থেকে স্যার বলবা, ঠিক আছে কুকি? প্রাপ্তি চোখ মুখ খিচিয়ে তাকিয়ে রইল অয়নের দিকে। অয়ন তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে পাত্তা দিল না। পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে শুরু করলো। তারপর আবারও একটু থেমে বলল। কি হলো, এখানে থাকার চিন্তা ভাবনা আছে নাকি? শুনেছি বাথরুমে ভূত আছে, থাকতে হলে থাকো, আমার কি? প্রাপ্তি গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেললো, নিজের রাগ সামলালো। অন্য কেউ হলে ধন্যবাদ অবশ্যই দিত, কিন্তু অয়নকে ধন্যবাদ কখনোই দিবে না সে। এই ছেলের ভরসা নেই, কখন কোথায় শোধ তুলে বসবে কে জানে। রাইসা চিন্তায় পাগল প্রায়। প্রাপ্তিকে সে খুঁজে পাচ্ছে না। মেয়েটা ওয়াশরুমের কথা বলে 1 ঘন্টা ধরে গায়েব, ফোন পার্স সবকিছুই তার কাছে। কোন একাডেমিকে গিয়েছে সেটাও বলে যায়নি। ভার্সিটিতে মোট 4টা একাডেমিক বিল্ডিং, এখন কোথায় খুঁজবে? অডিটোরিয়ামের বাইরে পায়চারি করছিল সে। চিন্তা এত পায়চারি করেছে যে নিশ্চিত ওজন কমে যাবে তার। তখনই দেখলো প্রাপ্তি এবং অয়ন পাশাপাশি হেঁটে আসছে। রাইসার মুখ হাঁ হয়ে গেল। সে কি অষ্টম কোনো আশ্চর্য দেখছে? ট্রাম্প আর শি জিনপিং হাত মিলালো নাকি? বিশ্বযুদ্ধ বন্ধ? রাইসা প্রাপ্তিকে দেখতে এগিয়ে এলো। একবার অয়নের দিকে তাকিয়ে প্রাপ্তির উদ্দেশ্যে উৎকণ্ঠিত স্বরে শুধালো। কোথায় ছিলি? আমি অস্থির হয়ে গেছিলাম। দেরি কি সাধে হয়েছে? কয়েকটা ফাজিল দরজা আটকে দিয়েছিল। বলেই আর চোখে একবার অয়নের দিকে তাকালো প্রাপ্তি। অয়ন সে দৃষ্টি অনুধাবন করে বলে উঠল। এই আমার দিকে তাকাচ্ছ কেন? আমি আটকেছি নাকি? প্রাপ্তি উত্তর দিল না। রাইসার থেকে নিজের জিনিসপত্র নিয়ে বলল, আমি আসছি, আজান দিচ্ছে। অয়ন তখন একটা রিক্সা ডাক দিল। প্রাপ্তির উদ্দেশ্যে বলল, উঠে পড়ো। প্রাপ্তি সুচালো নয়নে চাইলে সে হেসে বলল, রিক্সা ডেকে দিয়েছে, চালিয়ে নিয়ে যাব না। রিক্সা ডেকে দিয়েছে, চালিয়ে নিয়ে যাব না, আবার ভাড়াও দেব না। সিনিয়র হিসেবে একটু হেল্প করলাম আর কি। উঠবে না?
হেঁটে যাবে মেন গেট পর্যন্ত? আমার রাগ হয়তো নিজের পা রিক্সাওয়ালা মামার পেটের উপর দিও না। অন্য সময় হলে প্রাপ্তি রিক্সায় উঠতো না, হয়তো হেঁটেই যেত, কিন্তু এখন বাসায় যাওয়া প্রয়োজন, তাই কথা না বলে রিক্সায় উঠে পড়ল। রিক্সা চলল নিজ গন্তব্যে। অয়ন রাইসার উদ্দেশ্যে বলল, তোমার তো সেই ট্যালেন্ট, একেবারে ভিঞ্চের ফিমেল ভার্সন। তেলাপোকাকে মোনালিসা বানিয়ে দিয়েছ। বুঝলাম না ভাইয়া। দ্বিধান্বিত স্বরে শুধালো রাইসা। অয়ন হেসে বলল, কিছু না। বলেই পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে পকেট গেটের উদ্দেশ্যে পা বাড়ালো। রাইসার তখন মনে পড়ল সে তো বলতেই ভুলে গেছে আবরার ভাই প্রাপ্তিকে খুঁজছিল। মিরাজ বিছানায় বসে বই পড়ছিল দূরে কোথাও, বইটা মনোযোগ দিয়ে পড়ছে সে। আগামী 2 দিন বই পড়ে দিন কাটাবে সে। যদিও চেয়েছিল মমো এবং প্রাপ্তিকে নিয়ে একটু ঘুরতে যাবে, কিন্তু মা ব্যাপারটাকে ভালো চোখে দেখবেন না। সন্ধ্যায় প্রাপ্তিকে মুখ ফসকে বলে ফেলেছিল, তোমাকে তো খুব সুন্দর লাগছে প্রাপ্তি, শাড়ি স্যুট সিও। অমনি নিহার বেগম কড়া চোখে তাকালেন। মাকে বলার দরকার তার একজন প্রেমিকা আছে, অহেতুক প্রাপ্তির সাথে তাকে যেন জড়ানো না হয়, কিন্তু বলতে কেমন অস্বস্তি হচ্ছে। মা ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন তার কোনো নিশ্চয়তা নেই। মিরাজ তাই শান্তই আছে। দরজায় কড়া নাড়ল তখন প্রাপ্তি। আসবো মিরাজ ভাই। মিরাজ উঠে বসলো, বইটা পাশে রেখে দিল, নরম স্বরে বলল, হ্যাঁ আসো। অনুষ্ঠান কেমন হলো? ল্যাপটপটা কাজ করেছে তো? প্রাপ্তি ল্যাপটপটা রাখলো মিরাজের টেবিলে, হেসে বলল, হ্যাঁ চালিয়ে নিয়েছে। আসলে ব্যাটারি অবস্থা বোধ হয় ভালো না, বন্ধ হয়ে যাচ্ছিল শুধু। তোমার একটা ল্যাপটপ মাস্ট লাগবে প্রাপ্তি। আমার এই ল্যাপটপটা খুব একটা সাহায্য করবে বলে মনে হয় না। প্রাপ্তি চিন্তায় পড়ে গেল। ল্যাপটপ কেনার কথা মাকে জানাবে, হোস্টেলের ব্যাপারটাই তো সমাধান হলো না, এখন আবার ল্যাপটপ। ম্লান স্বরে শুধালো, কেমন দাম হবে? সেকেন্ড হ্যান্ড কিনলে 30 বা 35, নতুন হলে 50। প্রাপ্তির মুখ ছোট হয়ে গেল। মিরাজ কিছু একটা আঁচ করতে পারলো যেন, ফলে বলল, আর আমারটা তো আছে, আপাতত ঠেলে ঠুলে চালাও, দরকার হলে আমি ব্যাটারি চেঞ্জ করে দেব। আপনার খরচা হবে। ছোট বোনদের জন্য খরচ করা মন্দ না, আর তোমার ভাই চাকরি করে। প্রাপ্তি ম্লান হাসলো, উঠে বলল, আসছি। বলেই বেরিয়ে গেল ঘর থেকে। কারোর থেকে সাহায্য নিতে খুব ইতস্তত বোধ হয় প্রাপ্তির, কিন্তু নিজের পরিবারের মানুষদেরও বলে লাভ নেই, বাবা শুনলে হয়তো বলবেন। মিরাজের ঘর থেকে বের হতে নিগার বেগমের সাথে দেখা হলো প্রাপ্তির। নিগার বেগম এমন বিচিত্র দৃষ্টিতে তাকাচ্ছেন, এই দৃষ্টিটা মোটেও ভালো লাগলো না প্রাপ্তির। অস্বস্তি বোধ হলো যেন। রবিবার ক্লাসে পৌঁছাতে বিচিত্র দৃষ্টির সম্মুখীন হলো প্রাপ্তির। সবাই তাকে আর চোখে দেখছে, আবার চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিচ্ছে। প্রাপ্তি নিজের প্রথম বেঞ্চে বসলো, তার পাশে বসে আছে রাইসা। প্রাপ্তি বসতেই সে স্বর খাদে নিয়ে বলল, একটা কথা বলি, রাগ করবে না তো? কি? তুমি আর অয়ন ভাই কি প্রেম করছো? রাইসার কথা শুনতে আকাশ থেকে পড়ল যেন প্রাপ্তি। হতভম্ব হয়ে গেল মুখ। প্রেম আর সে, প্রেম শব্দটার বাস্তবিক কোনো প্রমাণ বই খাতায় নেই। এটা একটা মহাজাগতিক চিন্তাধারা যার অস্তিত্বই নেই। প্রেম অনেকটা ভূতের মতো। ভূতের যেমন কোনো অস্তিত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি, তেমন প্রেমেরও কোনো অস্তিত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। সবই মস্তিষ্কের হরমোনাল গোলাযোগ, কিন্তু প্রাপ্তির মস্তিষ্কে কোনো গণ্ডগোল নেই, সুতরাং তার জীবনে প্রেমে পড়ার কোনো সম্ভাবনাও নেই। প্রাপ্তির ধারণা তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ কম হয়, এই কারণে সে খুব একটা অনুভূতিপ্রবণ নয়, তাই প্রেম করার প্রশ্নই ওঠে না। আর অয়ন নামক পুরুষের সাথে প্রেম করার তো মানেই নেই। এই তো প্রোগ্রামের আগেও সে তাকে বিভিন্ন মেয়েদের সাথে দেখেছে, হেসে হেসে ছবি তুলছে। মেয়েরা তাকে মাছির মতো ঘিরে থাকে, সেও সবার মধ্যমণি সেজে বসে থাকে। সেই সাথে অহংকারী, দেমাগী, বদের হাড়ি এমন পুরুষের সাথে সে কখনোই প্রেম করবে না। ফলে এক প্রকার চেঁচিয়ে বলল, আমাকে কি পাগল কুকুর কামড়েছে? রাইসা মুখ ভোতা করে বলল, আমি গেস করেছিলাম এমন কিছু না, কিন্তু কিন্তু কি? রাইসার সাথে সাথে ফোনটা বের করে ধরলো প্রাপ্তির সামনে। ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা ছবি বের করে দেখালো রাইসা। সম্ভবত পোস্ট করা হয়েছে, অ্যানোনিমাস মেম্বার পোস্টই করেছে। ছবিটি তার ক্যাপশনে দেওয়া, ফ্রম সিনিয়র ভাই। এ যে তন্দ্রহরণী। হ্যাঁ, তন্দ্রহরণী, কারণ আমার উদাসীন ছন্ন ছাড়া তন্ত্রল জীবনে তুমি ভূমিকম্পের মতো এসছ। বেপরোয়া আমি অগোছালো তুমিতে কি করে বোধ হলাম সে উত্তরটাই খুঁজে পাচ্ছি না। হয়তো একটা জীবনে উত্তর খুঁজতেই কেটে যাবে, তাই বৃথা চেষ্টা করব না। কখন কিভাবে জানি না, তবে তোমার ব্যক্তিত্বটাই এতটা জোরালো যে
আমাকে নতি স্বীকার করতেই হলো। যে কেউ দেখলে মনে করবে আমাদের মধ্যে শুধু বৈরিতে বিদ্যমান, কারণ সবার মতে আমি তোমাকে অপছন্দ করি। অথচ শঙ্খ তারার আঁচল তলে এক মুঠো স্নিগ্ধ পুষ্প, নাকি অগোছালো ঘন কেশের আড়ালে লুকায়িত এক চিলতে হাসে? কে বেশি সুন্দর? যদি জিজ্ঞেস করো তবে বলবো সেই হাসির জন্য হাজারো সিন্ধু পুষ্পের মায়াও তুচ্ছ। বুঝলে? আমি জানি তোমার মাথায় কিছুই ঢোকেনি, কিছু বোঝনি, লাগবে না বোঝা। তবে ধন্যবাদ গতকালকের জন্য। সেমিনারে তোমার সাথে কাটানো সময়টুকু সারাদিন মনে থাকবে। এভাবেই তোমার পাশে দাঁড়াতে চাই। সুযোগ দেবে তন্দ্রহরণী। এতে তোমার শত্রু সিনিয়র ভাই। ক্যাপশন পড়তেই প্রাপ্তির মুখ হাঁ হয়ে গেল। ছবিতে প্রাপ্তি চুল উড়ে তার মুখের উপর আসছিল, তার ঠোঁটে হালকা হাসি। ছবিটা সেমিনারের উপস্থাপনার সময় তোলা। রাইসা বলল, ক্রাশ অ্যান্ড কনফেশন গ্রুপে এটা পোস্ট করার পর থেকেই হাঙ্গামা হয়ে গেছে। নিচের কমেন্টগুলো পড়ো। প্রাপ্তি ফোনটা হাতে নিল। সত্যি সত্যি অদ্ভুত সব কমেন্ট। প্রেম ভালোবাসা সব ধোঁকা। সত্যের পথে ফিরে আসো। আগামী ফাগুনে কি তবে দ্বিগুণ হতে যাচ্ছ? এমন রচনা এককালে আমরাও লিখেছি। আমাদের ডিপার্টমেন্টের মেয়ে তো দেখছি সবার কপালে শুধু সিন্ধু পুষ্প কপালেই জুটে, আমাদের কপালে তো ঝাউ ফুলও জুটে না। এই কমেন্টগুলোর নিচে একটা কমেন্ট ছিল, মেয়েটাকে চেনা চেনা লাগছে। আরে এই মেয়ে মোতালেব স্যারের ভাগ্নি না? ব্যাস, ওখান থেকে সবাই চিনে গেল এই নারী প্রাপ্তি। অনেকে তো সেই কমেন্টে রিপ্লাই লিখলো, কাক ময়ূর সাজলো কিভাবে? এটা কি মেকআপের কামাল নাকি সিনিয়র ভাইয়ের প্রেমের জাদু? কিন্তু কথা হচ্ছে সিনিয়র ভাইটিকে সামহাও অয়ন ভাই না তো। এই কমেন্টের নিচে শুধু অয়নকে ট্যাগ করা। কেউ কেউ তাদের সেমিনারের কাপল ছবিও পোস্টের নিচে পোস্ট করেছে। এই কমেন্টের পর থেকে দ্বন্দ্ব লেগে গেছে কমেন্ট সেকশনে। এক দলের কথা, অয়ন ভাই কখনোই এই মেয়ের প্রেমে পড়তেই পারেন না। যদি এটা সত্য হয় তাহলে সত্যি বিশ্বাস করে নিব প্রেম এবং প্রেমিক দুই অন্ধ। আরেক দল মজা লুটছে। এর মধ্যে একটা কমেন্ট যে সর্বোচ্চ লাইক পেয়েছে তা হলো, ব্যাপার না অয়ন ভাই, সব শঙ্খ তারা আর সিন্ধু পুষ্প উড়ে যাবে মোতালেব স্যারের মুখ দেখলে। আপনাকে শুভকামনা দিব নাকি সমবেদনা? উকিল শ্বশুর হিসেবে মোতালেব স্যার এবং যৌতুক হিসেবে লালবানু পেতে যাচ্ছেন। প্রাপ্তির আর ধৈর্য কুলালো না সব কমেন্ট পড়ার। প্রাপ্তির ফেসবুক অ্যাকাউন্ট আছে, পাপিয়া খুলে দিয়েছে, কিন্তু সে ব্যবহার করে না তেমন। শুধু ব্যাচের একটা চ্যাট গ্রুপ আছে, সেখানে সিয়ার নানাবিধ আপডেট দেয়, সেটাই দেখে। রাইসার সাথে বেশিরভাগ ফোনেই কথা বলে সে। মেসেজে টুকটুক করে তার ধৈর্য কুলায় না, এত সময়ও নেই। সেখানে তাকে নিয়ে ফেসবুক পাড়ায় এত কিছু হয়ে গেছে, চিন্তাও করতে পারছে না। প্রাপ্তি রাইসাকে জিজ্ঞাসা করলো, এটা কে পোস্ট করেছে? জানি না, তবে এই পোস্টের পর থেকেই সবে বলা বলি করছে অয়ন ভাই করেছে। অয়ন ভাই কমেন্ট করলে হয়তো সব থেমে যেত, কিন্তু উনি কোনো কমেন্ট করেননি। প্রাপ্তি রাগে গজগজ করতে করতে বলল, আমি নিশ্চিত অয়ন ভাইটাই এই কাজ করেছে। কিন্তু উনি এমন কাজ কেন করবেন? প্রাপ্তি দাঁতে দাঁত পিষে বলল, আমাকে জ্বালানোর জন্য। কালকে শোধ তুলেছে। কথাটা শেষ হলো না, ক্লাসে স্যার চলে এলেন। প্রাপ্তি প্রথম ক্লাসে খুব মনোযোগ দিতে পারলো না। মনে হতে লাগলো সবাই যেন তাকে দেখছে অদ্ভুত দৃষ্টিতে কৌতূহল, অনেকটা চিড়িয়াখানায় যেমন জন্তুকে দেখে না। একটা বিহিত তাকে করতেই হবে। সে সরাসরি অয়নকে প্রশ্ন করবে এই কাজ তার কিনা। দেখায় যাক সে কি উত্তর দেয়। অয়ন ক্লাসে আসলো আজ তাড়াতাড়ি। ক্লাস তখন মাছের বাজার। অয়ন ঢুকতেই সবাই তাকালো তার পানে। সকলের দৃষ্টিকে উপেক্ষা করে একটা চেয়ার টেনে গা এলিয়ে বসলো সে। ব্যাগের মধ্যে শুধু ল্যাপটপ আছে আর একটা খাতা। সেই খাতাটা এই বছরের জন্য কিনেছে, তবে আদৌ কোনো কাজে লাগবে কিনা জানা নেই। অয়ন চোখ বুঝেই ছিল, অমনি একজন বলে উঠল। অয়ন দ্বিধান্বিত চোখে তাকিয়ে আছে, সে বুঝতে পারলো না ঠিক। তখনই একটা মেয়ে ক্ষিপ্র স্বরে শুধালো, অয়ন, তুই কি সত্যি সত্যি ওই ফার্স্ট ইয়ারের মেয়েটার প্রেমে পড়েছিস? এই কনফেশন তুই লিখেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? অয়ন এখনো কিছু বুঝতে পারছে না। রাতে তার ঘুম হয়নি ভালো। নুহাস বেয়াদবটার সাথে ঘুমানো, আরেকটা জলহস্তির সাথে ঘুমানো একই কথা। বিরক্ত স্বরে বলল, এত ভনিতা না করে বল না কি হয়েছে। মেয়েটা ফেসবুক খুলে ক্রাশ অ্যান্ড কনফেশন পেজের পোস্ট খুলে দেখিয়ে দিল। অয়ন পোস্টটা দেখে চোখ বড় বড় করে চেয়ে রইল। এই লেখাটা তার ডায়েরির লেখা, কিন্তু কনফেশনটা সে লিখেনি। অনেকক্ষণ পোস্টার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, নুহাসের বাচ্চা,
দোস্ত বিশ্বাস কর আমি কিছু করিনি। নুহাস প্রাণ হাতে নিয়ে ছুটছে, তার পেছনে ধাওয়া করছে অয়ন। নুহাস কিছু করেনি, সে বিশ্বাসই করতে পারছে না, কারণ প্রাপ্তির এই ছবিটা শুধু পলাশের কাছেই ছিল। ছবিটা ক্রপ করা, পুরো ছবিটায় অয়নও পাশে দাঁড়ানো ছিল। অয়ন ছবিটা দেখা মাত্রই বলেছে ডিলিট করে দে। নুহাসই একমাত্র মানুষ যার মাথা থেকে এমন শয়তানি বুদ্ধি বের হতে পারে, কিন্তু নুহাস চেঁচিয়ে বলছে, দোস্ত আমার হবু বউয়ের কসম, কনফিউশনটা আমি লিখিনি। অয়ন শুনল না। সে আজকে নুহাসকে বেদম মারবে, একেবারে ওর বিয়ে করার স্বাদ ভুলিয়ে দিবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ব্রেক করতে হলো অয়নের। তার সামনে হুট করে এসে দাঁড়ালো বিন্তি। মেয়েটা তার 1 বছরের জুনিয়র। মেয়েটাকে দেখেই থেমে গেল অয়ন, আর নুহাস এক ছুটে হলের ভেতর ঢুকে গেল। বিন্তি আমতা আমতা করে বলল, ভাইয়া একটু সময় হবে? অয়ন কিছুক্ষণ হলের গেটের দিকে তাকিয়ে বিন্তির দিকে চাইল। মেয়েটা ঘামছে, হাতের মাঝে দলামাচা হচ্ছে তার ওড়না ত্রিকোণ। অয়ন মৃদুস্বরে বলল, বলো। ভাইয়া কালকের কনফেশন পোস্টটা কি আপনি লিখেছেন? অয়ন কিছুক্ষণ বিন্তির দিকে তাকিয়ে রইল, তারপর মিষ্টি করে হেসে বলল, কি যায় আসে? আসে, কারণ আপনাকে আমার কিছু বলার আছে। অয়ন কিছুক্ষণ বিন্তির দিকে তাকিয়ে রইল, তারপর মিষ্টি করে হেসে বলল। অয়নের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ভ্রু কুঞ্চিত হলো, শুভ্র কপালে পড়লো কিছু ভাঁজ। বিন্তি কি বলবে যেন আন্দাজ করতে পারলো। আচ্ছা, মানুষ এত সহজে কি করে প্রেমে পড়ে? প্রেম কি এতই সহজ? শুধু মিষ্টি করে কথা বললেই বুঝি প্রেম হয়ে যায়? হৃদয় কাঁপলো না, ঘোর লাগলো না, কোথাও ব্যথা হলো না। শুধু ভালো লাগাকেই প্রেম বলা যায়? এই ভালো লাগাটুকু কতদিন স্থায়ী হবে? চোখের নেশা কতদিন ঠিকবে? অয়নের সাথে মনে হয় প্রেম মানে একটা সাধনা। সেই সাধনাটা করতে হয় যত্ন করে, অনেকটা গাছের মতো। গাছ যেমন একদিনে বড় হয় না, প্রেমও তেমন একদিনে গভীর হয় না। আবার বিশাল বৃক্ষের শেকড় যেমন মাটির গভীরে নিজের বিস্তার ঘটায়, প্রেমের বিস্তারও শরীরের প্রতিটা শিরায় হয়, প্রতিটা স্পন্দনে। তখন সেই প্রেম জীবন থেকে উপড়ে ফেলার উপায়ও থাকে না। মানুষ ধ্বংস হয়ে যায়, তবে প্রেম নয়। যদি প্রেমের অনুভূতিটা এমন নাই হবে, তবে কিসের প্রেম? অয়নের বিশ্বাস এমন প্রেম কেউ করতে পারে না, পারবে না। তাদের ইনফ্যাচুয়েশন কিছুদিন পরই গায়েব হয়ে যাবে, যেমনটা তার বাবা মার হয়েছে। তারা ঠুনকো মোহে বিয়ে করলো, তারপর তাদের প্রেম একদিনে উবে গেছে। মাঝে থেকে গেছে ঘৃণা, কোন্দল, ঝগড়া। মা নিজের সুখ খুঁজে নিল, বাবা তার সুখ খুঁজে নিল। মাঝে একটা 7 বছরের শিশু বরণ করে নিল একাকিত্ব। অয়ন মৃদু হেসে বলল, বিন্তি কিছু বলো না। হয়তো একটা মেয়েকে কাঁদতে দেখতে আমার ভালো লাগবে না, তাই কিছু বলো না। কিন্তু আপনি তো সিঙ্গেল, তাই নয় কি? অয়ন চুপ করে রইল। বিন্তি তখন ভাঙা স্বরে বলল, আমি কি দেখতে খারাপ অয়ন ভাই? না তো। আমার সাথে প্রেম করা যায় না কেন? অবশ্যই যায়, বরং যে তোমাকে ভালোবাসবে সে অনেক ভাগ্যবান হবে। তাহলে আপনি কেন আমার প্রেম নিবেদন শুনতেও চাইছেন না? অয়ন বুঝলো এই মেয়েকে বোঝানো খুব কষ্টকর, তাই সে বলল, আমি আমার প্রেমটা একজনের জন্যই তুলে রাখছি। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসার শুধু তার জন্য। কে সে? নাম বলতেই হবে? হ্যাঁ হবে, নয়তো আমি ভাববো আপনি আমাকে অহেতুক কাটানোর জন্য মিথ্যা বলছেন। তাতে কি যায় আসে? আমার আসে। আপনার রিজেকশনে আমার খুব অপমানিত বোধ হচ্ছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছে, ইচ্ছে করছে মরে যেতে। তাই আপনাকে বলতেই হবে আপনি কাকে ভালোবাসেন। অয়ন কিছু একটা ভেবে বলল, আমি আসলে প্রাপ্তির প্রেমে পড়েছি, তাই তো গতকালকে কনফিউশন পেজে পোস্টে লিখেছে। কথাটা শেষ করতে পারল না অয়ন। চোখ বিস্ফোরিত হলো যখন দেখলো বিন্তির পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রাইসা এবং প্রাপ্তি। প্রাপ্তির দৃষ্টি স্থির। সে কি শুনেছে? তার চাহনি তো বলছে সে শুনেছে। অয়নের সম্পূর্ণ মনোযোগ প্রাপ্তির দিকে, ফলে তাদের চোখাচোখি হলো। প্রাপ্তির চোখ এখন ছোট হয়ে এসেছে, চশমার ভেতরেও তার রাগী চক্ষুর অগ্নিদৃষ্টিতে ভর্ষ করার প্রবণতা বেশ টের পেল অয়ন। অয়নের কথাখানা বিন্তিকে আহত করেছে। সে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে, নাক টানছে, চোখ জলে টইটুম্বর। অন্য সময় হলে অয়ন হয়তো বলতো, চলো বিন্তি, তোমাকে আমি 1 কাপ কফি খাইয়ে আনি। কফি খেলে দেখবে ব্রেনটা সতেজ লাগবে। অথবা মোকলেসের তরমুজের শরবতও খেতে পারো। আসলে তোমার মতো সুন্দর রমণীর রৌদ্র এই পৃথিবীকে ঋণী করে তুলছে। আমার মতো একটা ছেলের জন্য তোমার মতো একটা মেয়ে কাঁদবে, এই ভারী অন্যায়। তোমাকে কাঁদতে দেখে মন খারাপ হচ্ছে। কিন্তু আজ তেমন কিছুই বলল না। সে প্রাপ্তির কঠিন মুখটা দেখছে। অয়ন দ্রুত সরে পড়ার কথা ভাবল, কিন্তু তার পূর্বেই প্রাপ্তি খপ করে তার হাতটা ধরে ফেললো। কঠিন স্বরে শুধালো, গতকালের ফালতু রচনা আপনার কার সাজি? বিন্তি তাকিয়ে আছে অয়নের দিকে। প্রাপ্তির কঠিন দৃষ্টিও তার দিকে নিবদ্ধ। অয়নের অবস্থা বেগতিক।
একদিকে বাঘ, অন্যদিকে কুমির। বিন্তির সামনে কথা বলা নিতান্ত বিপজ্জনক ব্যাপার। ফলে সে দেরি না করে প্রাপ্তির হাত মুঠোবন্দি করলো, গারুস্বরে বলল, তোমার সাথে আমার কথা আছে। বলেই প্রাপ্তি কিনে দ্রুত কেটে পড়ল বিন্তির চোখের সামনে থেকে। বিন্তি আর কথা বলার সুযোগ পেল না। সে বিমর্ষ চোখে তাকিয়ে রইল অয়নের যাবার পানে। বুকের ভেতরটা হুট করে হু হু করে উঠল, অজান্তেই আবার টলমল করে উঠল দৃষ্টি। প্রেমপুকুরের কাছে এসে দাঁড়ালো প্রাপ্তি এবং অয়ন। প্রেমপুকুরকে কেন প্রেমপুকুর বলা হয় তার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে ধরা হয় এখানে ভার্সিটির ছেলেমেয়েরা সাধারণত প্রেম করতে আসে, তাই নাম প্রেমপুকুর। অয়ন এবং প্রাপ্তি মোটেও প্রেম করতে আসেনি, কারণ তাদের সাথে রাইসাও আছে। প্রাপ্তির মেজাজ অত্যন্ত খারাপ, তার কোনো ভরসা নেই। অয়নকে সে রাগের মাথায় ধাক্কা দিয়ে পুকুরেও ফেলে দিতে পারে, তাই রাইসা তার পেছনে এসেছে। প্রাপ্তির মাথার তাপমাত্রা গলনাঙ্ক ছাড়িয়ে গেলে সে সামলে নিবে সেই ভরসায়। প্রাপ্তি অয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, কঠিন স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।